ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে মোটামুটি একটা কাছের ব্র্যাকেটে রাখা হয়, শূদ্র একেবারেই আলাদা। ভারতের যে ইতিহাস সেটা হচ্ছে এই হিন্দুত্ববাদের ইতিহাস। শূদ্রদের মূল কাজ হচ্ছে এদের এই যে অন্য বর্ণ হিন্দুতে সেবা করা, কিন্তু এদের কিন্তু ছায়া মানানো যাবে না, কারণ এরা তো ম্লেচ্ছ, এদের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক স্থাপন করা যাবে না। মনুবাদের মধ্যে মহিলাদের, নারীদের একেবারে মানে নিম্ন শ্রেণীর হিসেবে ধরা হয়েছে, মানে পুরুষরা যা বলবে তাই তাদের শুনতে হবে। হিন্দু জাতিটাকেই বিসর্জন দেওয়া হয় তবেই সব ঠিক হবে, না হলে বোধহয় হবে নাকি। ধর্মের ক্ষেত্রে ভক্তি তো ঠিক আছে, তাও আত্মার মুক্তি হতে পারে। আর রাজনীতির ক্ষেত্রে ভক্তি মানে হচ্ছে সাংঘাতিক। ভক্তি মানে হচ্ছে দেশের অবনমনের পথে যাওয়া এবং একনায়ক তন্ত্রের দিকে যাওয়া। আজকে দেখে কি মনে হচ্ছে আমাদের সারা ভারত প্রাসঙ্গিক, আমি সেইটাই বলতে চাইছি। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি সেটা খুবই কৌতূহলোদ্দীপক। সেটা অনেকে আমার ভিডিও দেখে তা কমেন্ট বক্সে তারা লিখেও ছিলেন, জানতে চেয়ে যে মনুস্মৃতিটা ঠিক কী রকম বই এবং তাতে কি এমন লেখা আছে যা আরএসএস বা এই সংঘ পরিবার বা হিন্দুত্ববাদীদের এতটাই প্রিয় এবং তারা দেশের সংবিধানের চেয়েও এই বইটিকে তারা উপরে রাখতে চান। এবং বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, তার সঙ্গে মনুস্মৃতির মূল বিরোধটা ঠিক কোথায়। তো এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যে এবং এই বিষয়টিকে সম্পর্কে আলোকপাত করার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতমদা এই বিষয়ে বিস্তর পড়াশুনো করেন, তো সেই জন্য গৌতমদাকেই আমরা মনে হয়েছে এই বিষয়ে বলার জন্য খুব উপযুক্ত মানুষ। গৌতমদা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আমি যেটা বলতে চাইছি যে মনুস্মৃতিটা কি, একজন মুনি ঋষির লেখা মানেই তো আমার মনে হয় খুব, আমরা মনে করি দারুণ সমস্ত ভালো ভালো কথা সেখানে লেখা থাকে। তো সেটা নিয়ে এত বিতর্ক। হ্যাঁ, এই যে মনুস্মৃতি নিয়ে এই যে কথাগুলো আজকে এত বেশি উঠছে, এই কথাটা আজকে কিন্তু কথা নয়। এটা স্বাধীনতার আগের থেকে, স্বাধীনতার পরেও দিনের পর দিন এই ঘটনা ঘটেছে, উঠেছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা এটা নিয়ে রাস্তায় নেমে, পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে এবং জওয়াহরলাল নেহরুর বিরুদ্ধে সাংঘাতিক ভাবে। এমন নয় যে খুব কোনো জায়গায় বিচ্ছিন্ন ভাবে, বিক্ষিপ্ত ভাবে, তা কিন্তু নয়। তা বিষয়টা এমন নতুনও নয় বিক্ষোভটা, না। তার মানে হচ্ছে মনুস্মৃতিতে মূলত যেটা দেখানো হয়েছে সেটা হয়েছে বর্ণাশ্রম প্রথাকে সেখানে মাথায় তুলে রাখা হয়েছে। বর্ণাশ্রম প্রথা, বর্ণাশ্রম প্রথা আমরা তো জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবারে এই মানুষের যে জন্ম হয়েছে, দেবতার কোন কোন অংশ থেকে কোন কোন কে কে বেরিয়ে এসেছে, এইটা নিয়ে মনু একটি পরিষ্কার একটা শ্লোক আছে। এই শ্লোকে দেখা হচ্ছে মাথা থেকে বেরিয়ে এসেছে ব্রাহ্মণ, মাথা এবং মুখ থেকে। তারপরে যত নিচে নেমেছে আস্তে আস্তে একেবারে পায়ের তলায়, পায়ের থেকে বেরিয়েছে শূদ্র। এই হচ্ছে মূল কথা। এই যে বেরিয়ে এলো, এই যে বর্ণাশ্রম প্রথাটা শুরু হলো, তারপরে তার মানে যত শিক্ষা সংস্কৃতি, তার একমাত্র অধিকার জন্মালো ব্রাহ্মণদের। তারপরে যুদ্ধক্ষেত্র আছে বা ব্যবসা আছে, বাণিজ্য আছে। কিন্তু মনে রাখার দরকার যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যকে মোটামুটি একটা কাছের ব্র্যাকেটে রাখা হয়, শূদ্র একেবারেই আলাদা। মানে উচ্চ বর্ণ বলতে এই তিনটি সম্প্রদায়। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এই তিনটি, বাকিটা একেবারে। এই যে বাকিটা, বাকি অংশটা সংখ্যায় তাহলে কি এই তিনটে স্তরের চেয়ে? হ্যাঁ, এটাই বলছি। এইটা নিয়ে অনেক ব্যাখ্যাও আছে, অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছে, এক একজনের এক এক রকম ব্যাখ্যা আছে। এবারে কি হয়, তোমাকে যদি যেতে হয় এই মনুস্মৃতির ক্ষেত্রে বলছি যে মনুস্মৃতিকে কেন ধরলো এরা। কারণ এরা মনে করলো এই যে ধর্মটা আছে, আমি হিন্দু ধর্মের কথা বলছি না, এটা হিন্দু ধর্ম বললে কিন্তু ভুল হবে, হিন্দুত্ববাদ বলতে হবে। মনুবাদ, আমরা যদি খুব সংক্ষেপে বলি মনুবাদ। হ্যাঁ, আমরা যাকে বলি মনুবাদ, হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ আবার আরো একটা তার মধ্যে ব্যাপার, এটা কোনো ইজম নয়, কিন্তু মার্কসিজমের মতো ইজম নয়। কেন বলছে? বলছি এইটা সাভারকার পরিষ্কার ভাবে
এক্সপ্লেন করেছিলেন। তিনি হিন্দুত্ববাদকে, মানে এই যে হিন্দু ধর্ম হিসেবে নয়, তিনি বললেন ভারতের যে ইতিহাস সেটা হচ্ছে এই হিন্দুত্ববাদের ইতিহাস, যেটা আজকে দেখতে পাচ্ছি আমরা। তিনি কেন বললেন? তার বক্তব্য হচ্ছে হিন্দুত্ববাদ মানে হচ্ছে এই যে আমাদের দেশ, এই যে দেশটা বিরাট ভারতীয় উপমহাদেশ, এখানে হিন্দুস্তান কথাটা নিয়ে এসেছে যারা মুসলিম বা বিদেশি বা ওরিয়েন্টালিস্ট, মানে বিদেশিরা। আসলে কথাটা হচ্ছে সংস্কৃত থেকে এসেছে, হিন্দুস্থান, স্থান থেকে, মানে হিন্দুস্তান নয়, হিন্দুস্থান। হ্যাঁ, হিন্দুস্থান, এইটা হচ্ছে তার বক্তব্য, সংস্কৃত থেকে। অতএব হিন্দুস্থান কথাটা মূলত, হিন্দুস্তান নয়। এবং সেই জন্যে উনি ইতিহাসের সঙ্গে এটা ফেলে দিলেন যে এইটাই হচ্ছে ইতিহাস, এইটাই ইতিহাস, এইটা হচ্ছে এখানকার মানব জীবনের ইতিহাস। এবং সেটাকেই পরে কি হলো, সেই ব্যাখ্যাটা হলো এই যে মনুস্মৃতিতে যেটা বলা হলো, সেই ইতিহাসটা, ইনফ্যাক্ট এই ইতিহাসটা সেটাকেই ধরে রেখেছে, ওইটাকে ধরে রেখেছে। এবং তার ফলে কি ছিল, ওর কি বক্তব্য, এক দুটো মিলে যাবে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের জন্যই দেশটা এই জায়গায় পৌঁছেছে, এতখানি পৌঁছেছে। শূদ্রের কাজ হলো মূলত, এর মধ্যে লেখা আছে, একটি একটি শ্লোকে পরিষ্কার লেখা আছে শূদ্রদের মূল কাজ কি। শূদ্রদের মূল কাজ হচ্ছে এদের এই যে অন্য বর্ণ হিন্দুতে সেবা করা। সেবা করা মানে যাবতীয় সেবা করা, সে পদসেবাও হতে পারে, যাবতীয় কিছু। কিন্তু এদের কিন্তু ছায়া মানানো যাবে না, কারণ এরা তো ম্লেচ্ছ, এদের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক স্থাপন করা যাবে না। এবারে এইটার সঙ্গে অনেকে মনে করেন যে এইটা এই এই আর্য অনার্যের একটা ব্যাপার স্যাপার আছে, এটা মনে করে অনেকে। কিন্তু সাভারকার কিন্তু তা মনে করেননি। সাভারকার আবার এরিয়ানও বলছেন না, তিনি বলছেন হিন্দু, হিন্দুত্ব বারবার হিন্দু বলছেন, প্রত্যেককে বলতে হবে, এখানে যারাই থাকে তাদেরই বলতে হবে তারা হিন্দু। ঠিক এটা তুমি লক্ষ্য করবে আরএসএস কথা এটাই বলে থাকে, আরএসএস এটাই বলে থাকে। এবারে সমস্যাটা কোথায় দাঁড়ানো, একদিকে মনুবাদকে ধরতে হচ্ছে। এবারে আমি বাকি যদি আসি, বাকি যেগুলো আছে মনুবাদের মধ্যে, মহিলাদের, নারীদের একেবারে মানে নিম্ন শ্রেণীর হিসেবে ধরা হয়েছে, মানে পুরুষরা যা বলবে তাই তাদের শুনতে হবে, সেটাই শুনতে হবে, তাদের অন্য রকমের, দে উইল নট হ্যাভ এনি আদার এখানে কি নারীদের মধ্যে উচ্চ বর্ণ নিম্ন বর্ণের কোনো ভেদাভেদ? না না, নারী মানে সবাই নিম্নবর্ণ? না না না, নিম্নবর্ণ নয়। যেই মুহূর্তে ব্রাহ্মণের সঙ্গে তার বিয়ে হলো, সে ব্রাহ্মণ হয়ে গেল, সে ব্রাহ্মণ। এটা তো আছে, এটা তো আছে, কিন্তু সে থাকতে হবে তাকে ব্রাহ্মণের সঙ্গে। সে কিন্তু কখনোই অন্য মানে ওই নিচু জাতের সঙ্গে, বা তার প্রচন্ড শাস্তিও আছে, সে সমস্ত শাস্তি আলাদাভাবে লিখিত আছে। এবং সে সমস্ত শাস্তির কথা শুনলে তুমি মানে শিউরে উঠবে, মানে কি কি শাস্তি আছে সমস্ত। একটি শূদ্রকে যদি একটি সূত্র যদি একটি ব্রাহ্মণকে ছুঁয়ে ফেলে, তাকে কি করতে হবে, তার হাত কেটে ফেলতে হবে, কর্তন করে ফেলতে হবে সেই সঙ্গে সঙ্গে। এই সমস্ত বিভিন্ন কিছু আছে। এবং শোনো, এই জিনিসটা দিনের পর দিন কিছু চলে, আমি এটা একটা করেছি যে পশ্চাৎদেশ শলাকা দিয়ে, যিনি যদি ব্রাহ্মণের সমান হতে চান তাহলে তার পশ্চাৎদেশ শলাকা, পশ্চাৎদেশের চামড়া শলাকা দিয়ে পুড়িয়ে দিয়ে তাকে নির্বাসন দেওয়ার বিধান আছে। একেবারে হত্যা করার ব্যাপারও আছে, হত্যা করার ব্যাপারও আছে, একদম তাকে রাখা যাবে না, এটা আছে। এবারে ধরো এরকম এরকম অজস্র আছে, অজস্র বিধি আছে, অজস্র বিধান। এটাকে পরে এরা বলেছিল, পরে বলেছে না এটা ঠিক তা নয়, এটা হচ্ছে মূলত এই চতুর্বর্ণ এই হিসেবে বলা হয়নি, এটা কর্মক্ষেত্রে বলা হয়েছে, যে যা কাজ করবে সেই হিসেবে এই এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে, এটা বলেছিলেন। কিন্তু মুখে বললে তো কিছু হয় না, না, ব্যাখ্যা তো অনেক রকম হয়। গীতাতেও চতুর্বর্ণের কথা আছে, গীতাতেও আছে চতুর্বর্ণের কথা। এবং মূলত তুমি যদি বলো হিন্দুত্বের কথা বা মনুবাদের কথা, আম্বেদকরের প্রথম এবং সর্বপ্রধান বিরক্তি, আপত্তি, ক্রোধ, ক্ষোভ, উষ্মা ছিল এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে। প্রথম কথা এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে সাংঘাতিক ক্ষোভ এবং ক্রোধ। এই যে গান্ধীজির সঙ্গে তার যে বিবাদ,
মতবাদের মানে মতের অমিল। এই যে মতান্তর মনান্তর যাই বলো, সব কিন্তু এই জন্য। কারণ কারণ গান্ধীজি বর্ণাশ্রমের পক্ষে যথেষ্ট ছিলেন। কিন্তু 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 গান্ধীজি অস্পৃশ্যতা মানতেন না, নিজেই মানতেন না, একেবারেই নয়। এবং তিনি কোনো জাত মানতেন না, একেবারেই নয়। এবং এইটার ঘটনাও আছে। তুমি গুজরাটে যখন উনি আছেন, তখন ওনার সঙ্গে একটি ওই তখনকার দিনে চন্ডাল বলা হতো, সেই পরিবার এসে থাকতে চেয়েছিল, কারণ তাকে তারা বের করে দিয়েছিল গ্রাম থেকে। তিনি বললেন, গান্ধীজি বললেন ওরা আমার সঙ্গে থাকবে। এবং ঘটনা হলো, কস্তুরবা থেকে আরম্ভ করে আরো যারা, তারাই বললো না, এখানে চলবে না এটা। গান্ধী বললেন, তোমরা তাহলে চলে যাও, আমি ওদের সঙ্গে থাকবো। এবং তাই হয়েছিল। গান্ধী ওদের সঙ্গে থাকতে শুরু করেন, কিছুদিন পরে আবার কস্তুরবা ফিরে আসেন। হ্যাঁ, এই রামচন্দ্র গুহর বই এটা আছে, খুব ডিটেলে আছে, এই ঘটনা ঘটেছে। কাজেই গান্ধীর মধ্যে ওই জিনিসটাও ছিল। গান্ধীর বক্তব্য ছিল সবাইকে ওপরে নিয়ে যেতে হবে, উপরে ওঠাতে হবে। আর ওনার বক্তব্য ছিল র্যাডিক্যালি, প্রথমেই এই বর্ণাশ্রম প্রথা দূর করতে গেলে সমস্ত জাতিভেদ থেকে বন্ধ করে দিতে হবে হিন্দুদের। এই হচ্ছে তার প্রথম কথা। এই যে অ্যানাইহিলেশন অফ কাস্ট বলে যে বই আছে না, অ্যানাইহিলেশন অফ কাস্ট, তার মধ্যে উনি একটি বক্তৃতাও দিয়েছিলেন একবার, অত্যন্ত কট্টর বক্তৃতা বলবো আমি, কট্টর হিন্দুদের বিরুদ্ধে প্রবল তীব্র সমালোচনা করে। প্রথমে তো সেটা ছাপাও হয়নি, পরে বহুদিন পরে সেটা ছাপা হয়েছে। হ্যাঁ, তাতে তো তিনি এটা বলেছিলেন যে আমি মনে করি যদি হিন্দু জাতিটাকেই বিসর্জন দেওয়া হয় তবেই সব ঠিক হবে, না হলে বোধহয় হবে না। এত দূর ভেবেছি। তো এই সমস্ত কথা বলেছেন। এবার কি হলো দেখো, এবারে কি হলো আমি বলতে চাইছি, আমি কংগ্রেসের সম্পর্কে আসবো। আমি বলতে চাইবো না যে কংগ্রেসও ওনাকে খুব বিরাট সম্মান জানিয়েছে সারা জীবন, আমি তা বলবো না একেবারে। কিন্তু পার্থক্যটা কোথায়? ফারাকটা হচ্ছে এখানে যে বি আর আম্বেদকর কে গান্ধীজি বললেন জওয়াহরলাল নেহরুকে ওনাকে নিতে হবে তোমার ক্যাবিনেটে, মন্ত্রিসভায়। লক্ষ্য করো ক্যাবিনেটে কে কে গেলেন, একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একদিকে বি আর আম্বেদকর। আচ্ছা, চরম একবারে কংগ্রেসের বিরোধী। এবং দুজনের সঙ্গেই কিন্তু তৎকালীন যে সরকার, ব্রিটিশ সরকার, তাদের সঙ্গে যথেষ্ট সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এমন নয় তাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। কিন্তু নেহরু অ্যাকসেপ্টেড দেম। সবচেয়ে বড় কথা এটা, নেহেরু অ্যাকসেপ্টেড দেম। আজকের দিনে বিজেপির যারা আছেন তারা কি এরকম অ্যাকসেপ্ট করতে পারবেন? মাথায় ভাববেন যে অ্যাকসেপ্ট করা যায়? এখানে গৌতমদা একটু ছোট্ট আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি একটা গল্পের একটু দর্শকদের ধরিয়ে দিতে চাইছি যে যখন প্রথম মন্ত্রিসভার তৈরি করেন নেহেরু, তখন তিনি গান্ধীকে দেখাতে নিয়ে গেছিলেন যে এই তালিকাটা আমি তৈরি করেছি। তো গান্ধী সেটা দেখে বললেন যে এখানে বি আর আম্বেদকরের নাম নেই কেন? হ্যাঁ, তখন নেহেরু বলেছিলেন যে তিনি তো আমাদের মতের অনুসারী নন এবং আপনার কট্টর বিরোধী, হ্যাঁ, তাই জন্যে আমি নামটা রাখি। তখন গান্ধী বলেছিলেন যে আইন মন্ত্রী হিসেবে আর কাউকে কি ভাবা যেতে পারে ভারতে? সে আমার বিরোধী হতে পারে, এবং এটা আমার বা তোমার মন্ত্রিসভা নয়, এটা ভারতের মন্ত্রিসভা। সেখানে আম্বেদকরের কে থাকবে না ভারতের মন্ত্রিসভায়, এটা হতে পারে না। এবং সবচেয়ে এই যে বললে তুমি গান্ধী সম্পর্কে আরো একটা কথাও বলে দিয়ে, ওই জন্য এটাও খুব খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে গান্ধীর কাছে প্রতিদিন হাজার হাজার চিঠি আসতো, প্রচুর চিঠি। এবং তিনি সমস্ত চিঠি তিনি তো নিজে পড়তে পারতেন না, তার সেক্রেটারি পড়তো। তো বলা ছিল যে আমার এই প্রশংসা এবং স্তুতি করে যারা চিঠি লিখেছে সেগুলো সরিয়ে রাখো, আমার সমালোচনা করেছে, বিরুদ্ধে লিখেছে, সেই চিঠিগুলো আগে পড়ো, আমি যেগুলো আগে শুনতে চাই তারা কি বলতে চাইছেন। এইটা ছিল গান্ধীর চরিত্র। কাজে আজকে গান্ধীর চরিত্র নিয়ে যারা যারা বিভিন্ন আলোচনা করে তারা খুব গভীরে যেতে চায়। আমরা আবার আম্বেদকরে চলে আসি, আম্বেদকরে ফিরে আসছি। এই আম্বেদকর যখন হলেন, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আম্বেদকর যখন এই মন্ত্রিসভায় এলেন এবং তখন সংবিধান প্রণয়ন হবে, এবং সংবিধান প্রণয়নের জন্য কিন্তু আরো অনেকে তো ছিলেন।
রাজেন্দ্র প্রসাদ ছিলেন, আরো অনেকে ছিলেন, এবং সেখানে আম্বেদকরও ছিলেন। আম্বেদকর থাকার পরে যে সংবিধান আমাদের তৈরি হলো, তো উনি তো বলেছিলেন কি জন্য, কেমন ভাবে, কি জন্য তৈরি করা হলো। কিন্তু তিনি বলেছিলেন সংবিধান নিয়ে তার দুটো ভয় ছিল। দুটো ভয় ছিল কি, এইটা শুনলে কিন্তু খুব আজকে যারা ভারতীয় জনতা পার্টি বা এই কট্টর হিন্দুবাদী যারা খুব বিরাট আম্বেদকর নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, তিনি একটা কথা বলেছিলেন, এটা বলি, খুব ইন্টারেস্টিং, ইংরেজিতে একটু বলে দিয়ে তারপর বাংলাটা বলছি। লিখছেন, ভক্তি ইন রিলিজিয়ন মে বি দ্য রোড টু দ্য সালভেশন অফ এ সোল. Bhakti in religion may be the road to the salvation of a soul. But in politics, bhakti or hero worship is a sure road to degradation and to eventual dictatorship. ভীষণভাবে প্রাসঙ্গিক কথা। আমি সেইটাই বলছি। ধর্মের ক্ষেত্রে ভক্তি তো ঠিক আছে, তাও আত্মার মুক্তি হতে পারে। আর রাজনীতির ক্ষেত্রে ভক্তি মানে হচ্ছে সাংঘাতিক। ভক্তি মানে হচ্ছে দেশের অবনমনের পথে যাওয়া এবং একনায়কতন্ত্রের দিকে যাওয়া। আজকে দেখে কি মনে হচ্ছে আমাদের সারা ভারত? প্রাসঙ্গিক, আমি সেইটাই বলতে চাইছি। এক্স্যাক্টলি, উনি বারবার এটা বলেছিলেন যে এটা চলবে। আরো একটা কথা বলেছেন যে আমরা যেটা সংবিধান তৈরি করলাম, মনে রাখতে হবে, উনি কিন্তু এমনকি গান্ধীর বিরোধিতা করে বলছেন যে এখন এরপরে সরকারকে বিব্রত করার জন্য বা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য সিভিল ওবিডিয়েন্স, ডিসওবিডিয়েন্স বা রাস্তায় নেমে পদ অবরোধ এরকম করা চলবে না, করা উচিত হবে না। তারপরে বলছেন তবে যদি দেখা যায় দেশে একনায়কতন্ত্র শুরু হচ্ছে তখন করতে হবে, এটাও বলছেন। তিনি যে কতখানি তিনি দূরে দেখতে পাচ্ছেন এটা মনে রাখা দরকার। এইটা খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো, মূল জায়গায় চলে আসি যে কেন এই যে মনুবাদ বলি বা হিন্দুত্ববাদ বলি কোথায় গিয়ে তাঁর লাগলো। তিনি হিন্দু কোড বিল হবে, হিন্দু কোড বিল, একই সঙ্গে এই যে ইউনিফর্ম সিভিল কোড, এটা মনে রাখবে, ইউনিফর্ম সিভিল কোড তৈরি প্রণয়ন যে দরকার, এটা দুজন লোক ভীষণভাবে বলেছিলেন, বুঝেও ছিলেন। তার মধ্যে একজন ছিলেন জওয়াহরলাল নেহরু আর আরেকজন হচ্ছেন বি আর আম্বেদকর, দুজনেই একই সঙ্গে। কিন্তু তখন কি হলো, তখন এমনই একটা দেশটা ভলাটাইল সিচুয়েশন, এমন একটা ফুটছে, ভয়ঙ্কর ভাবে ফুটছে, তখন ওরা দেখলেন যে এখনই যদি ইউনিফর্ম সিভিল কোড করা হয় তাহলে দেশটায় তো অলরেডি এই রায়, এইরকম গন্ডগোল, এইরকম দেশটা ভাগ হয়েছে, আরো বেড়ে যাবে। কারণ যারা মুসলিম যে সমাজের যারা ছিলেন তারা মানতে চাইলেন না মুসলিম পার্সোনাল ল। তখন বলা হলো আগে হিন্দু কোড বিলটা হবে কিনা হোক, এবং সেই হিন্দু কোড বিলের জন্য কাকে দায়িত্ব দেওয়া হলো করবার? বি আর আম্বেদকর চেয়ারম্যান হলেন, কমিটি চেয়ারম্যান হলেন বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর এই যে হিন্দু কোড বিল নিয়ে, এখানে গৌতম একটা প্রশ্ন আসে যে নেহেরু ওনাকেই দিলেন কেন? কারণ উনি তো জানতেন উনি কট্টর হিন্দু বিরোধী, কট্টর মনুবাদী বিরোধী। হিন্দু কোড বিল করতে ওনাকেই দিলেন কেন? কোন একজন হিন্দুত্ববাদী নেতা মানে মালবিয়া সাহেবের মতো কাউকে তো দিতে পারতেন। তার কারণ দুটো জিনিস ছিল। প্রথমত, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ব্যারিস্টার, মনে রাখবে বি আর আম্বেদকর কিন্তু খুব আধুনিক, আই মিন টু সে আধুনিক। আমি এটা বলছি না খুব দরিদ্র প্রত্যন্ত ঘরের লোক, উনি কিন্তু অস্পৃশ্য সমাজের থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন, সেই রকম পরিবার থেকে এসেছেন। কিন্তু তিনি কিন্তু খুব বড় মাপের, কারণ ওনার বাবা যে টাকা পেতেন তখনকার দিনে, সেটা আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালোই মধ্যবিত্তের চেয়ে একটু উঁচুর দিকেই। হিসেব করে যদি দেখা যায় উনি পেতেন 50 থেকে 60 টাকা মতন, এখন বোধহয় প্রায় সেটা 76-77 হাজার টাকা হিসেব করে। এবং উনি বিদেশে পড়াশোনা করেছেন এবং উনি বিদেশ থেকে এসেছেন এবং সেখানে খুব নামকরা একটা ছাত্র।
এইটা ভীষণভাবে নেহরু পছন্দ করতেন, যে ওনার মধ্যে একটা বিশ্বকে দেখা, সারা বিশ্বকে দেখতে পান। এই যে এত আধুনিক না হলে কি করে বলবেন এই কথা। আর নেহরুর মধ্যেও সেটা ছিল, নেহরুর মধ্যে এক্স্যাক্টলি এই জিনিসটা ছিল। এবং নেহরু আরেকটা জিনিস করতে চেয়েছিলেন, যে একজন দলিতকে এই দায়িত্বটা দেওয়া হোক। এইটা মাথায় রাখতে হবে, দলিত সমাজের এক প্রতিনিধিকে এখানে রাখা হোক। কেন গান্ধীজি চেয়েছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কোনো একজন দলিত কেউ হন, এটা চেয়েছিলেন গান্ধীজি, কিন্তু দলিত হতে পারেননি, কারণ হয়েছিল রাজেন্দ্র প্রসাদ। প্রসাদ। এইটা একটা মস্ত বড় কারণ, এই দলিতকে একটা হিন্দু কোড বিলে দায়িত্ব দেওয়া হলো, এটাও আরেকটা মস্ত মতো। এবার আপনি যেটা বলছিলেন আবার সেই এইবারে দেখো তিনি যেটা করলেন, এই সমস্যাটা হয়ে গেল, তিনি যে হিন্দু কোড বিল করলেন, এবারে তিনি যেভাবে হিন্দু কোড বিলটা নিয়ে গেলেন, একেবারে সমস্ত ধরনের এই যা যা বলেছি আমি, সমস্ত মহিলাদের সমস্ত রকমের অধিকার উনি দিলেন সেখানে, নারী পুরুষের সমান অধিকার করে দিলেন। এবং এই সময় যেটা প্রথম ভোটে আমেরিকা বা ইউরোপের অনেক দেশেও তখনও মহিলারা সম্পূর্ণ ভোটাধিকার পান। উনি উনি সমস্ত কিছু এইটা এইটা কিন্তু এইটা হচ্ছে একটা বিরাট কারণ, এইটা বিরাট কারণ। তুমি লক্ষ্য করবে যে কোনো এই যে তারা যে কোনো ধর্মের এই যে কট্টর যারা হয়, তারা কিন্তু সংখ্যালঘু হিসেবে প্রথমে ধরে নারীকে, নারীকে কিন্তু সমস্ত কট্টর, সেই ইসলাম যারা হয় তারাও, এমনকি খ্রিস্টান তাদেরও আমি দেখেছি এক সময়, এখন একটু কমে গেছে। আর হিন্দুদের মধ্যেও পাই আছে, দিনের পর দিন ছিল, আমরা সেটা জানি। এই যে বিভিন্ন প্রথা, বিভিন্ন ধরনের প্রথা সমস্ত তিনি বাদ দিয়ে দিলেন। এইটা করে কিন্তু যেই মুহূর্তে সেটা পার্লামেন্টে পেশ করা হলো, একটা তুমুল বিক্ষোভ শুরু হয়ে গেল, সাংঘাতিক বিক্ষোভ। সে বিক্ষোভ সামলানোই খুব মুশকিল। এবং এই তখন যে হিন্দু মহাসভা বা তারা যেরকম ভাবে রাস্তায় নামলো, পার্লামেন্টের কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো, সারা বিভিন্ন রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছিল। এবং সেটা তখন নেহেরু দেখলেন যে এখনই যদি এটা পাশ করা হয় তাহলে খুব মুশকিল হবে, সামনে নির্বাচন। তখন উনি কি করলেন, সেইটাকে বিলটাকে পাশ করা গেল না। এবং শুধু নির্বাচন বলে নয়, বিলটা পাশ করা গেল না এটা কারণে যে সবাইকে, তখনকার তো এই আজকের মতো তো নয় যে আমি চিৎকার করলাম ভোট ঠিক আছে ইয়েস অর নো বলে ভোট দিয়ে আমার বিল পাস হয়ে গেল, তা তো করতে পারেননি, উনি তো করেননি নেহেরু। এবং নেহেরু করেননি শুধু না, রাজেন্দ্র প্রসাদ নিজেই তো অত্যন্ত এই হিন্দুত্বের সমর্থক ছিলেন। কাজেই নেহেরুকে তো যাকে বলা হয় অত্যন্ত রেজার্স এজ, তার উপরে হাঁটতে, তো সেখানে নেহেরু দেখছেন যদি গোটাটাই দিয়ে দিই তাহলে পাস হবে তো নয়, শুধু আলোচনা হবে, বিরোধীরা বেরিয়ে যাবে, সেটা তো গণতান্ত্রিক নেহেরুর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এটাও ব্যাপার একটা, শুধুই নির্বাচন বললেও নয়, কিন্তু শুধুই নির্বাচন হলেও তো একটা ঠিক ছিল, কারণ নেহেরু যার সেখানে যে জনপ্রিয়তা, নেহেরু জানেন যে সেখানে জিতবেন। আর নেহেরু এরপরে এটা পাস তখন হলো না, এইটাই তো বি আর আম্বেদকরের প্রচন্ড ক্ষোভের কারণ ঘটে গেল। হ্যাঁ, যেটাকে এখন হিন্দুত্ববাদী বেশি করে সামনে দেখায় যে কংগ্রেসের সঙ্গে এইটাকে। হ্যাঁ, আমি এইখানেই বলতে চাইছি মূল কোথায়, মূলটা হচ্ছে এখানে হিন্দু কোড বিল নিয়েই যত যাবতীয় আপত্তির সূত্রপাত। এবং যাবতীয় আপত্তি কিসের, এর নেহেরুই করতে বলেছেন। উনি মনে করলেন নেহেরু পিছিয়ে গেলেন। নেহেরু কেন পিছিয়ে গেলেন এইটাই ছিল আপত্তি। আজকে যদি বিজেপি যদি এটাকে ইস্যু করতে চায় আর একটু পেছন দিকে তাকায়, তাহলে কি করবে, হোঁচট খেয়ে সামনেই পড়তে হবে তাদের। কারণ তারা যে কথাগুলো বলছে সে কথাগুলো না আছে যুক্তি, না আছে সারমর্ম, কিচ্ছু নেই তাদের। এইটা হলো মূল কিন্তু আম্বেদকরের রাগ। এবারে কি হলো, আম্বেদকর কে মানে সংসদ থেকে বেরিয়ে গেলেন, সংসদ কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন, উস্মাদ অত্যন্ত রেগে বেরিয়ে গেলেন এবং তারপরে উনি রিজাইন করে দিলেন।
কিন্তু তারপরেও কিন্তু ওনাকে কাছে নেহেরু খবর পাঠিয়েছিলেন, আপনি এক্ষুনি রিজাইন করবেন না, আপনি ভাবুন, আপনি একটু সময় দিন, এটা বলেছিলেন। কিন্তু উনি তখন আর 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 কিছু, তার দুটো কারণ ছিল। প্রথমত তিনি খুব অসুস্থ হয়ে পড়ছিলেন, এটাও ঠিক, অসুস্থ হয়ে পড়ছিলেন, এবং তিনি চাইছিলেন, তারপরে তো তিনি ভোটেও দাঁড়ালেন, কিন্তু ভোটে হেরে গেলেন। যাই হোক, সে সমস্ত আমাদের কথা দরকার নেই, ভোটে হেরে গেলেন সেটাও, এবং নেহেরু প্রচুর ভাবে জিতলেন অনেক জায়গায়, আবার ফিরে এলো কংগ্রেস। তখন নেহেরু যেটা করলেন, এই হিন্দু কোড বিলটাকে বিভিন্ন পার্টে ভেঙে 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 পাশ করাবে, একটা 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 করে একটা করে। পাশ করাবে। এবারে দেখো, তাহলে মূল যে জিনিসটা নিয়ে আমি জানি, তারপরেও কিন্তু আমি বলছি না যে আম্বেদকর যে কংগ্রেস যে খুব সম্মান দিয়ে রেখেছে, আমি মোটেই বলবো না এরকম, কিন্তু সেইটার সঙ্গে এটাকে জুড়ে দেওয়া মোটেই ঠিক হবে না। মূল যে কারণটা, মূল কারণটা তো মস্তিষ্কের। আমি এই যে দেশটা কট্টর হিন্দুদের হাতে, কট্টর হিন্দুত্ববাদীদের হাতে চলে না যাক, এবং দেশটায় সাম্প্রদায়িক শক্তির উত্থান না হোক, এবং হিন্দু যে জাতি যারা বলে তাদের মধ্যে জাতিভেদ প্রথা সম্পূর্ণ উঠে যাক, এই তো হচ্ছে মূল কথা আম্বেদকরের। আর এই কথাগুলোর উল্টোটা এই মনুবাদ বলে, যা কট্টর হিন্দুত্ববাদ যারা বলে। এবারে আরেকবার একটু সাভারকারে একটু ফিরে যাচ্ছি, কেন এইখানে একটা মিল আছে। আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তার যারা অনুসারী, আম্বেদকরাইট যারা বুদ্ধিস্ট, তাদের বেশ কিছু শপথ নিতে হয়। সেই শপথের মধ্যে আছে, আমরা ট্রিনিটি মানি না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মানি না, আমরা এই হিন্দুদের যে দেবতা সকল তাদের মানি না, এরকম 11টা আছে শপথ নিতে হয়। আজকে দলিতরা সেই দেবতাকে পুজো করছে, আবার আম্বেদকরকেও মেনে নিচ্ছে। এর দুটো কি করে তো সোনার পাথর কাঠি হয়ে গেল? দুটো তো একসঙ্গে হয় না, একটা নম্বর। দ্বিতীয় নম্বর, সাভারকারের এবারে দেখি কোন জায়গায় অমিলটা কোথায়। সাভারকারের ওই যে হিন্দুত্ব যে যে প্রসঙ্গটা তুলছিলাম, যে ভারতের ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে, হিন্দুত্ববাদের ইতিহাস বলতে গিয়ে উনি বলছেন, উনি প্রথম ধরলেন রাম থেকে, রাম থেকে হিন্দুত্ববাদের সূত্রপাত। রাম গিয়ে রাবণকে হত্যা করলেন। লক্ষ্য করো, ইট ইজ এ কাইন্ড অফ কলোনাইজেশন। উনি ভীষণ রকম সেটাকে, কিরকম কলোনি, রাম গিয়ে শ্রীলঙ্কা দখল করলেন, এবং সেখানে গিয়ে বিভীষণকে তিনি বিবাহ দিলেন, বসালেন, মন্দোদরীর সঙ্গে বিবাহ দিলেন, মানে ভ্যাসেল করলেন, কলোনি তৈরি করা হলো। এইটা চাইছেন, এইটাই বলছেন উনি, কলোনি হলো, ইনফ্যাক্ট কলোনি। এবং কিভাবে হলো? ডিস্ট্রাকশন, ডেভাস্টেশন। সোনার লঙ্কা তো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, করা হলো। এইটাকে উনি বলছেন হিন্দুত্বের শৌর্য। তারপরে কি বলছেন? মৌর্য সাম্রাজ্য পরে উনি বলছেন সেই সময়ে হিন্দুদের শৌর্য বিনষ্ট হয়েছে, কারণ বৌদ্ধরা অহিংস পথে গেছে। এই তো তার কথা। অতএব হিন্দুদের আবার সেখানে ফিরে যেতে হবে। তাই দেখো, আজকে আজ মিলে যাবে, হিন্দুদের সেই পথে ফিরে যেতে হবে, মানে সেই রকম ভাবে রাস্তায় নামতে হবে, সেই রকম ভাবে ভায়োলেন্ট হতে হবে, সেই রকম ভাবে সশস্ত্র সংগ্রাম করতে হবে, যাতে অন্য কেউ আর না থাকে কেটে কুটে রক্তপাত করো। এইটা ঠিক তার বিপরীত ছিল আম্বেদকরের অবস্থান। এই দুটো অবস্থানকে কি করে একসঙ্গে মেলানো যায়, কি করে তারা মেলাতে পারে? তারা এখন কত জোর দিয়ে বলবে, আর নিশিকান্ত দুবে বলছে, প্রত্যেকেই যারা যারা আমরা দেখতে পাচ্ছি, যারা যারা বলছে, আম্বেদকর নিয়ে তারা গলা ফাটাচ্ছে, চিৎকার করছে। তাদের গ্রাউন্ডটা কি? উত্তরপ্রদেশে প্রত্যেক দিন নতুন নতুন নাকি মন্দিরের সন্ধান পাওয়া যাচ্ছে মাটি খুঁড়ে। আমাদের সময়ের একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো আমি, সেটা হচ্ছে যে এই যে রাম রাজ্যের কথা, সাভারকরের কথা এলো, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সেইখানে আম্বেদকরের ইয়ের মধ্যে লেখার মধ্যে এতে বারবারই এসছে শূদ্রকের কথা, শূদ্রক হত্যার কথা। আপনি যদি সেই প্রসঙ্গটাকে একটু বিশ্লেষণ করেন, যে শূদ্রক হত্যাটাকে কিভাবে আম্বেদকর দেখলেন?
এটা আম্বেদকর দেখানো। পরিষ্কার লিখেছেন, ওই অ্যানাহিলেশন কাস্টেই লেখা আছে। ইনি বলছেন রামচন্দ্র ক্ষত্রিয় হয়ে শূদ্রককে হত্যা করলেন। কেন? কারণ শূদ্রক ব্রাহ্মণ হতে চেয়েছে, অতএব সেটা হতে দেওয়া যাবে না। শূদ্রকে সেটা হতে দেওয়া যাবে না। একজন শূদ্রের এত সাহস হয় কি করে, স্পর্ধা কি করে হয় সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবে? আমি এই প্রসঙ্গটা এই জন্য আপনাকে বললাম যে আজকের দিনে কি এর কোনো প্রাসঙ্গিকতা আছে আজকের সমাজ ব্যবস্থায়, এই আজকে যে মনোবাদী আমরা যে এটা দেখো, দেখছি। এই যে এর একটা একদিকে হচ্ছে ভোটিং, একটা ভোটের পলিটিক্স আছে, পলিটিক্স অফ ভোট। তাতে বলা হচ্ছে আমরা সবাই সমান, সবাই এখন হিন্দু জাতির মধ্যে সবাই বলা হচ্ছে, এটা মানে বিজেপি বলবার সমানাধিকার, চেষ্টা, ব্রাহ্মণের সঙ্গে শূদ্রের কোনো সমান অধিকার দেওয়া অধিকার হচ্ছে দেওয়া বলা হয়। হচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি মানে যদি রামচন্দ্র তাই এবং শূদ্র দুজনই একই অধিকার একই, তাহলে পেলেন। তাহলে তোমাকে রামচন্দ্রের ইন্টারপ্রিটেশনটা তুমি কিভাবে করবে? তোমাকে তো ইন্টারপ্রিটেশন কিছু করতে হবে। ইন্টারপ্রেট তুমি কি করে করবে? এবং এটাও অনেকে অনেক ব্যাখ্যা দিয়ে, অনেক ব্যাখ্যাকার এটা এটা নিয়ে প্রশ্ন করেছেন, আজকের দিনে প্রশ্ন করছেন অনেকে, খুব নামকরা অনেকে, খুব অত্যন্ত ইয়ে প্রতিষ্ঠিত মানুষেরা, যে রামচন্দ্র যাদের নিয়ে লড়াই করলেন, হুম, হনুমান জাম্ববান, তাদেরও কি হিন্দু মনে করছেন? এই এই প্রশ্নটা করা হয়েছে কেন? হ্যাঁ, মানে কেন যদি করেছে? বনবাসী বা দলিত হ্যাঁ, আদিবাসীদের কথা হ্যাঁ, বলা হ্যাঁ। হয়। কিন্তু যদি তাই হয় তাহলে এইভাবে হত্যা করা হলো কেন? শ্রীলঙ্কায় কি এইভাবে হত্যা কেন করা হলো? কেন এই 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 যে হত্যা লীলা কেন চালানো হলো? এটাও প্রশ্ন হচ্ছে। প্রশ্ন বিভিন্ন কোর্টে, আমি সেটা বলছি না। পৌরাণিক পৌরাণিক চরিত্র বা ইয়ে চরিত্র নিয়ে উঠতে পারে, কারোর কাছে তিনিও মর্যাদা পুরুষোত্তম হতে পারেন, কিন্তু ব্যাপারটা বললাম আম্বেদকরের সঙ্গে অন্তত এই যারা হিন্দুত্ববাদের সমর্থক, তাদের অন্তত কিছুতেই কখনো মিল হতে পারে না, বা একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা তারা, যতই মুখে বলুন। আর যেটা তোমাকে বললাম, মনুবাদকে তারা ছাড়তে পারবে না, কারণ মনুবাদের মধ্যেই নিহিত আছে তাদের মূল শক্তিটা, প্রাণ ভোমরাটা। সেটাকে ছাড়বে কি করে? ছাড়তে পারবে না। একদম শেষ ছোট করে আপনাকে প্রশ্ন করার, মানে সময় শেষ হয়ে গেলেও আমার এই আলোচনাটা শেষ করতে ইচ্ছে করছে না, তো এই জন্য একটা প্রশ্ন রাখতেই হচ্ছে। এখন যে অবস্থায় আপনি ভারতকে দেখছেন, এই হুম। এই সংসদের উইন্টার সেশনে যে বিতর্কটা উঠল, সেই বিতর্কের প্রেক্ষিতে যদি আমি দেখি, আপনি যেটা বললেন যে মনুবাদকে তারা ছাড়তে পারবে না, অথচ তাদের মনুবাদ কে আম্বেদকরের সঙ্গে রাখতে হবে, আম্বেদকরের কথা তাদের বলতে হবে, কেননা তাদের ভোটের সীমাবদ্ধতা আছে। এইটাকে তারা কিভাবে ম্যানেজ করতে পারবে কি, আর যদি পারে কিভাবে পারবে? দেখো, এইটা তো আত্মস্থ করার ব্যাপার। আমি আমি বলেছি অনেকবার, এটা হচ্ছে তুমি আজকের দিনের একটা, তাদের হাতে দুটো জিনিস আছে, তো সেই জিনিসটা তো অন্য অনেকের হাতেই নেই। একটা আছে তাতে অর্থ আছে, অপরিমেয় অর্থ আছে, অপরিণ। এটা তো আমরা জানি। আরেকটা হচ্ছে প্রচার। এই যে প্রচারের জন্য তারা সারা ভারতের একটা বিশাল প্রচার যন্ত্র, বিভিন্ন ভাবে, সরকারি নয় বেসরকারি, তাদের হয়ে যেভাবে গলা পাঠাচ্ছে, তার পেছনে আছে অর্থ। অর্থ এবং আছে এই যে শাসকের যে রক্তচক্ষু, এই দুটো জিনিস আছে। এই দুটো যদি ক্রমাগত চালিয়ে যাও, তাহলে এই জিনিসটা হবেই। যেখানে দেশের জিডিপি ফল করছে, টাকার মান ফল করছে, সেখানে একটা ধর্মের দেশে, ঠিক এটাই তো নেহরুর চিন্তা ছিল, যে একটা এইরকম একটা ধর্মীয় দেশকে আমি কি করে সেকুলার পথে নিয়ে যাব, এটা ছিল। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন, আপ্রাণ চেষ্টা করেছিলেন, এবং সেই সময় সেটা ছিল। এখন সেটা যদি এরা যদি উল্টো পথে হাঁটে, উল্টো পথে হাঁটে, এবং যতক্ষণ না একটা বিপরীত শক্তি উঠে আসবে, ততদিন তো অবশ্যই তারা এগোতে পারবে। এইটুকুই আমি মনে করতে পারি, এর বাইরে আর কিছু বলার ঠিক। আছে? ধন্যবাদ গৌতম দা। অসম্ভব সুন্দর একটা আলোচনা, যদি সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। যদি আপনারা যারা দেখলেন শেষ পর্যন্ত, যদি আপনারা মনে করেন যে এর পরে এই আলোচনাটাকে আরও কন্টিনিউ করার জন্য আমাদের আরও এপিসোড করতে হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সেই কথা লিখে জানাবেন। আমরা অবশ্যই আবার এরকম আলোচনা করতে আমরা আরও আগ্রহী। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন তাদের তো আপনাদের ধন্যবাদ অবশ্যই। এবং সেই সঙ্গে
একটা আবেদন আমরা রাখি যে আপনারা কমেন্ট বক্সে যেমন এটা সম্পর্কে লিখবেন, তেমন আমাদের চ্যানেল, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেল দুটোকে যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে এরকম অনুষ্ঠান করার আরও অনেক উৎসাহ আমরা পাবো। নমস্কার।